হ্যালো, আসসালামু আলাইকুম লিসেনার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশান্তরের বাইরে থেকে যারা শুনছেন আমাদের ঘটনাগুলো নিয়মিত, সবাইকে স্বাগতম ভূতপোকা ইউটিউব চ্যানেলে। আপনাদের আশেপাশে যদি কোনো ভয়ের ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন bhootpoka@gmail.com ইমেইলের মাধ্যমে আপনার ঘটনাটি আমাদের কাছে শেয়ার করুন। আমরা আপনার ঘটনাটি উপস্থাপন করব আমাদের চ্যানেলের মাধ্যমে। প্রিয় লিসেনার, আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি একেবারে যেন ব্যতিক্রমধর্মী ঘটনা। আমি একেবারে 100% শিওর যে আপনি এরকম ঘটনা হয়তো কখনোই শোনেননি। আপনারা যদি এমন কোনো সিচুয়েশনে পড়েন তাহলে অবশ্যই চেষ্টা করবেন যেন দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসতে। তো বেশি কথা না বলে চলুন ঘটনাটি শুনি। স্বাগতম লিসেনার আরও একটি নতুন এপিসোডে। ঘটনাটি ঘটেছে বেশ কিছুদিন আগে রুহি আপুর সাথে। সালটা ঠিক মনে নেই, ঢাকা শহরের কোনো এক স্থানে। সঙ্গত কারণে স্থানের নাম বলছি না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। উনি যেভাবে ইমেল করেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। আমি অনেক বছর ধরে টিউশনি করাই, কিন্তু কয়েকদিন আগে যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম তা মনে পড়লে এখনও শিউরে উঠি। এই ঘটনাটি বলার পর হয়তো কেউ রাতে একা থাকতে সাহস করবে না। আমি একদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি টিউশনের অফার পাই। গার্জিয়ান আমাকে ফোনে একটি ঠিকানা দেন এবং বলেন সেখানে গিয়ে তার বাচ্চাকে পড়াতে হবে। প্রথম দিন বিধায় আমি আমার আম্মুকে সাথে নিয়ে রওনা দিলাম, কিন্তু সমস্যা শুরু হলো তখনই। গার্জিয়ান যে ঠিকানা দিলেন সেই নাম্বারে বাসা এলাকায় খুঁজে পাওয়া গেল না। বেশ কয়েকবার ফোন দিলে তিনি বললেন, আপনারা একটা নির্দিষ্ট স্থানে দাঁড়ান, আমি এসে নিয়ে যাব। এমন আচরণ সাধারণত কেউ করে না, তাই তাই একটু সন্দেহ হলো। কিন্তু প্রথম দিন বিদায় কিছু বলতে পারলাম না। কিছুক্ষণ পর এক মধ্যবয়সী লোক এলেন। তাকে দেখে আমার মনে হলো তিনি নেশাগ্রস্ত। চোখ লাল, হাঁটার ভঙ্গিও অস্বাভাবিক। ভদ্রতার খাতিরে আমরা কিছু বললাম না। তিনি আমাদের একটা বাসার সামনে নিয়ে গেলেন। বাসাটা যেন একেবারে ভুতুড়ে। চারিপাশে অন্ধকার, জানালাগুলো বন্ধ, দেয়ালে রং একেবারে চটে গেছে, আর বাতাসে একটা ভ্যাপসা গন্ধ। আমার মনে হতে লাগলো আমরা কি ভুল জায়গায় এসেছি নাকি। আমার আম্মু ফিসফিস করে বললেন, এই বাসায় কি সত্যি কেউ থাকে? আমি গার্জিয়ানকে বললাম, আঙ্কেল, আপনার স্ত্রী কি বাসায় আছেন? তিনি হাসলেন, কিন্তু কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। হ্যাঁ, ভেতরেই আছেন, তিনি বললেন। আমরা বাসার ভেতরে ঢুকলাম, কিন্তু পরিবেশ দেখে শরীর একেবারে ঠান্ডা হয়ে গেল। যেন কেউ বহু বছর ধরে এই বাসা থাকে না। চারপাশে ধুলো, সিলিং থেকে মাকড়সার জাল ঝুলছে, আর এক ধরনের গন্ধ যা বলে বোঝানো যায় না। একটা নির্জন ঘরে আমাদের বসতে বলা হলো। আমি চারপাশে তাকিয়ে দেখলাম কোথাও পড়ার টেবিল নেই, কোথাও কোনো বই খাতা নেই। যে শিশুকে আমরা পড়াবো সে কোথায়? ইভেন সেও আমাকে দেখতে আসলো না। একবার ভাবুন তো, আপনি যাকে টিউশনি করাবেন কিংবা পড়াবেন, সে তার নতুন টিচারের সাথে দেখা করতে আসবে না? আমি আবার জিজ্ঞেস করলাম, আঙ্কেল, স্টুডেন্ট কোথায়, দেখা করতে পারি? তিনি কোনো কথার উত্তর দিলেন না, শুধু বললেন, আপনারা তো দূর থেকে এসেছেন, একটু বসুন। আমার বুকের ভেতর কেমন জানি ধকধক করতে লাগলো। এটা কেমন জায়গা, এমন নিস্তব্ধতা, যেন চারপাশে কেউ নেই। আমার মনে হলো পাশের রুম থেকে ফিসফিসানি শোনা যাচ্ছে, যেন কেউ লুকিয়ে আছে। আমিও আম্মু উঠে দাঁড়ালাম, বললাম, আজ আমরা আসি, পরে এসে কথা বলবো। গার্জিয়ান তখনই হঠাৎ করে এসে জিজ্ঞেস করলেন, আপনাদের আসার কথা আর কেউ জানে, নাকি শুধু আপনারাই জানেন? আমার শরীরের সমস্ত রক্ত যেন একেবারে জমে গেল। কেন এই প্রশ্ন করলো? আসলেই মনের ভিতরে যেন এই প্রশ্ন খুব বারবার হচ্ছিল। আমরা তৎক্ষণাৎ বললাম, হ্যাঁ, আব্বু বাইরে গাড়িতে অপেক্ষা করছেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে গার্জেনের মুখ ফ্যাকাশে হয়ে যায়। ও তাই নাকি, ঠিক আছে, আজ তাহলে যান, পরে আসবেন। আমরা এক মুহূর্তে দেরি করলাম না, দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। মনে হলো একটু দেরি হলে হয়তো আর বের হতে পারতাম না। পরে খোঁজ নিয়ে জানলাম ওই বাসাটি অনেক দিন ধরে খালি পড়ে আছে।
সেখানে কোনো পরিবার থাকেই না, তাহলে আমরা যাদের সাথে কথা বললাম তারা কারা? এই প্রশ্নটা আজও আমার মনের ভিতরে হতে থাকে যে কোথায় গেছিলাম, যে তারা কারা ছিল। এই ঘটনাটি শুধুমাত্র শেয়ার করলাম একটা কারণে, কেউ যেন অজানা জায়গায় না যায়, সন্দেহজনক পরিস্থিতিতে পড়লে সঙ্গে সঙ্গেই সরে আসে। ভদ্রতা করতে গিয়ে ভুল করলে হয়তো আর ফেরার সুযোগ নাও পেতে পারেন। তো এই ছিল ঘটনাটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ঘটনাটি ভালো লাগলে অবশ্যই আপনার আশেপাশে যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন তাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ। স্বাগতম লিসেনার আরও একটি নতুন ঘটনায়। ঘটনাটি পাঠিয়েছেন মুশফিক ভাই। যেভাবে ইমেল করেছেন ঠিক সেভাবেই উপস্থাপন করছি। ঘটনাটি আমার বাল্যকালের, সময়টা 2010 থেকে 2015-এর মধ্যেই হবে। তখন আমাদের এলাকায় তেমন জনবসতি ছোঁয়া ছিল না। আমাদের বাড়ির আশেপাশে বেশিরভাগ জায়গায় ছিল চিনি, বালি আর বিভিন্ন জংলি গাছগাছালি দিয়ে ঘেরা। বাড়ির ঠিক পেছনে ছিল একটি মাছ চাষের পুকুর। সেখানে আমার জন্মের আগে ফসল চাষ করা হতো। তো সেদিন ছিল মাঝ গ্রীষ্মকাল। আমি আর আমার এক বন্ধু মিলে ছোটাছুটি করছিলাম এদিক ওদিক। একবার জংলি গাছগাছালি নিয়ে খেলা, একবার বালিতে দৌড়ানো, একবার ফড়িং ধরা, এভাবেই সময় কাটছিল আমাদের। গ্রীষ্মের কারণে বাড়ির পিছনে পুকুরে তখন বেশ শুকিয়ে গেছিল। পেছনের দিকটায় ছিল ছোট্ট একটি বালির উঠান, যেখান থেকে শুকিয়ে যাওয়া পাড়টা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আমরা দুইজন একসাথে ছুটতে ছুটতে উঠানের কিনারায় পৌঁছাই। ঠিক তখনই সেখানে যা দেখলাম তাতে ভয়ে একেবারে আমাদের গায়ের লোম একেবারে খাড়িয়ে গেল। উঠান থেকে একটু দূরে শুকিয়ে যাওয়া পাড়ের কাছে কে যেন বসে পুকুরে পানি থেকে কিছু তুলে মুখে দিচ্ছিল। আমাদের তাকাতেই সে হঠাৎ মুখ ঘুরিয়ে আমাদের দিকে দেখল। যা দেখলাম তা যেন কোনো একেবারে রূপকথার দানবের মতো, যেন একেবারে জাপানি সংস্কৃতি দানবের মতো। মুখের দুই পাশে বিশাল দাঁত বেরিয়ে আছে, পুরো মুখটা অস্বাভাবিকভাবে লাল। এই দৃশ্য দেখে আমরা একেবারে আতঙ্কিত আর উত্তেজনায় দৌড়ে পালাতে থাকি। কিছুক্ষণ পর ভয় কেটে গেলে আমরা আবার স্বাভাবিক হয়ে যাই। তবে সেই পানিটা যে কোনো সাধারণ মানুষ খাওয়ার উপযোগী ছিল না তা একেবারে নিশ্চিত। এরপর বাসায় এসে আর তেমন কাউকে বলি নাই যে আমাদের সাথে এই ঘটনা ঘটেছিল। আর কোনো সমস্যা হয়নি আমাদের। তো এই ছিল ঘটনাটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনাদের পরিচিত মানুষের সাথে যারা ভয়ের ঘটনা শুনতে পছন্দ করেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।